হ্যালো স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে জ্ঞানের চাকা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি তোমাদের সুলতান হাফিজ। আজকে তোমাদের আমি ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 1.3 এর লসাগু গসাগু সম্পর্কিত অঙ্কগুলো সমাধান করে দেখাবো। তো আজকে যদি তোমরা আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখো, আশা করি তোমরা অনেক উপকৃত হবে। তো চলো দেখি আমরা শুরুতেই গসাগু ও লসাগু সম্পর্কে জেনে নিব। তোমরা এই লসাগু এবং গসাগু এই দুটো টপিক কিন্তু তোমরা ক্লাস 5 এও শিখে এসেছো, কিন্তু তোমাদের ষষ্ঠ শ্রেণীর বইতে গসাগু এবং লসাগু তিনটি প্রক্রিয়ার মাধ্যমে বের করা যাবে, নির্ণয় করা যাবে। লসাগু এবং গসাগু তিনটি প্রক্রিয়ার মাধ্যমে নির্ণয় করা তোমাদের বইয়ে দেওয়া আছে। তা আজকে তোমাদেরকে আমি সবগুলো প্রক্রিয়ায় ঠিক মতো দেখাবো। তোমরা যদি আজকে আমার ভিডিওটা দেখো অবশ্যই উপকৃত হবা। তো দেখো, শুরুতে আমি লিখেছি এখানে গসাগু। গসাগু তার আগে আমাদের জেনে নিতে হবে, তিনটি প্রক্রিয়া আমরা বের করতে পারবো, ঠিক আছে। তার আগে আমাদের জেনে নিতে হবে যে গসাগু আসলে কি, গসাগু জিনিসটা কি, গসাগু মানে কি। গসাগু দেখো এখানে কিন্তু সংক্ষেপে বলা হয়েছে গসাগু। গসাগুর একটা পূর্ণ রূপ আছে, সেটা হচ্ছে তোমার গতে গরিষ্ঠ, গতে গরিষ্ঠ, সাথে সাধারণ এবং গুতে হচ্ছে গুণনীয়ক। গসাগু গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মানে হচ্ছে তোমার গরিষ্ঠ মানে এখানে বড় বুঝিয়েছে। গরিষ্ঠ মানে বড়, বড় বৃহত্তম হচ্ছে গরিষ্ঠ মানে বোঝায়। তাহলে সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচাইতে বড় গুণনীয়ককে বলা হয় গসাগু। সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড় গুণনীয়ককে বলা হয় গসাগু। এখন হচ্ছে লসাগু। লসাগু মানে লসাগু হচ্ছে তোমার লতে লঘিষ্ঠ, সাথে সাধারণ, গুতে গুণিতক। লঘিষ্ঠ সাধারণ গুণিতক, লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে হচ্ছে তোমার লঘিষ্ঠ মানে ছোট, ক্ষুদ্রতম, কম বোঝায়। তাহলে তোমার সাধারণ গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোট গুণিতককে লসাগু বলে। সাধারণ গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোট গুণিতককে লসাগু বলে। এখন গসাগু আমরা লসাগু গসাগু তিন ভাবে বের করতে পারি, তোমাদের ষষ্ঠ শ্রেণীর বইয়ে তিনটি প্রক্রিয়ার মাধ্যমে বের করা যায়। তো সেটাই আজকে তোমাদের আমি দেখাবো। তাহলে গসাগু নির্ণয়ের প্রক্রিয়া হচ্ছে, এক নম্বরে কি, তাহলে আমি একটু উপরে আগে লিখে দিই যে গ সা গু। এক নম্বরে হচ্ছে তোমার গুণনীয়কের মাধ্যমে গসাগু নির্ণয়। গুণনীয়কের মাধ্যমে গসাগু নির্ণয়। দুই নম্বর হচ্ছে তোমার মৌলিক গুণনীয়কের মাধ্যমে গসাগু নির্ণয়। আর তিন নম্বর হচ্ছে তোমার ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয়। তাহলে আমরা দেখো এই তিনটি প্রক্রিয়ার মাধ্যমে আমরা গসাগু নির্ণয় করতে পারবো। একটা হচ্ছে তোমার গুণনীয়কের মাধ্যমে গসাগু নির্ণয়, আর হচ্ছে মৌলিক গুণনীয়কের মাধ্যমে গসাগু নির্ণয়, আর হচ্ছে ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয়। তোমরা অবশ্যই এই দুটো পদ্ধতি তোমরা ক্লাস 5-এ দেখেছো, কিন্তু ভাগ প্রক্রিয়ার মাধ্যমে গসাগু নির্ণয় এটা তোমরা ক্লাস 5-এ তোমাদের ছিল না, তোমরা করনি। এটা অবশ্যই অনেক মজার একটা পদ্ধতি। যাই হোক, আজকে তোমাদের আস্তে আস্তে আমি সবই বলবো। এবার হচ্ছে কি যে লসাগু। লসাগু তিন ভাবে নির্ণয় করা যায়। একটা হচ্ছে গুণিতকের সাহায্যে, এক নম্বর হচ্ছে গুণিতকের মাধ্যমে লসাগু, দুই নম্বর হচ্ছে
মৌলিক গুণনীয়কের মাধ্যমে লসাগু নির্ণয়, আর এটা হচ্ছে ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয়। তাহলে দেখো তিনটা পদ্ধতি আমি লিখে নিয়েছি। লসাগু হচ্ছে গুণিতকের মাধ্যমে লসাগু নির্ণয়, গুণিতক বের করে আমরা লসাগু নির্ণয় করতে পারি। আর এটা হচ্ছে তোমার মৌলিক গুণনীয়কের মাধ্যমে লসাগু নির্ণয়। এটা কিন্তু তোমরা আবার অবাক হইও না যে এই যে এখানে মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করা যায়, আবার মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয় করা যায়। এখানে কিন্তু আবার গুণিতক ভেবো না, গুণিতক হবে না, এটা গুণনীয়কই হবে, গুণিতক হবে না। কারণ এই একটা মাধ্যমে কিন্তু দুটা জিনিসই বের করা যায়, গসাগুও বের করা যায়, আবার লসাগুও বের করা হয়। আর এটা হচ্ছে ইউক্লিডীয় প্রক্রিয়ায় লসাগু নির্ণয়। একটা প্রক্রিয়ার নাম হচ্ছে কি ইউক্লিডীয় প্রক্রিয়ায় লসাগু নির্ণয়। তা আজকে আমরা এই তিনটি পদ্ধতির মাধ্যমে, লসাগু তিনটি পদ্ধতি এবং গসাগু তিনটি পদ্ধতির মাধ্যমে আমরা আজকে নির্ণয় করা শিখব। একই সংখ্যা দ্বারা আমি গুণনীয়কের মাধ্যমে গসাগু নির্ণয় করব, আবার মৌলিক গুণনীয়কের মাধ্যমেও গসাগু নির্ণয় করব, আর এটা হচ্ছে ভাগ প্রক্রিয়ার মাধ্যমেও আমরা গসাগু নির্ণয় করব। তো চলো যে কোনো আমরা একটা সংখ্যা নিয়ে তিনটি প্রক্রিয়ার মাধ্যমে আমরা গসাগু নির্ণয় করে দেখাই। 28 কি বললাম যে গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয়। 28, 48, 72 এর গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয়। তাহলে আমরা এবার কি দেখাবো, গসাগু নির্ণয় দেখাবো গুণনীয়কের সাহায্যে। তাহলে 28 এর গুণনীয়ক, 28 এর গুণনীয়ক। এখন দেখো গুণনীয়কটা আমরা কিভাবে বের করব। গুণনীয়ক বের করার এটা পদ্ধতিটা আমরা এখানে দিব না, এটা আমরা রাফে করে দেখাবো। এখানে শুধু আমরা গুণনীয়ক গুলো লিখবো। তাহলে 28 এর গুণনীয়ক আমরা কিভাবে বের করতে পারি, ডান পাশে আমরা রাফ লিখে নিব। মনে করে এটুকুর মধ্যে আমরা বের করবো। তাহলে হচ্ছে কি 28 1 গুণিত 28, 2 গুণিত 14, তারপরে 3 দিয়ে যাবে না, 4 দিয়ে যাবে, 4 দিয়ে কি যাবে, 4 7 28, তারপরে 5 যাবে না, 6 যাবে না, 4 3 4 4 6 24 5 6 30 হয়ে যাচ্ছে, আবার 7 দিয়ে আর দরকার নাই, এটা 28 হয়ে গেছে। এবার হচ্ছে কি 48, 1 গুণিত 4 10 48, তারপরে 2 গুণিত কত হবে 2 আর হচ্ছে 8 এর অর্ধেক 4, 4 24 দুগুণে 48, তারপরে হচ্ছে তোমার 2 গুণিত 3, ও 2 কেন আবার দিচ্ছি, 3 দিয়ে যাবে, এবার 3 গুণিত 3 16 48, 16 318 78, 1 3 3 4 3 16 48, তারপর হচ্ছে তোমার 4 দিয়ে যাবে, 4 গুণিত 4 1 4 4 2 4 12 48, তারপরে তোমার 5 দিয়ে যাবে না, 6 দিয়ে যাবে, 6 7 6 8 48, 6 গুণিত 8 6 48, 7 দিয়ে যাবে না, 8 দিয়ে তার দরকার নাই, হয়ে গেল। তারপর হচ্ছে তোমার কত 72, তাহলে 72 কি যাবে, 1 গুণিত 7 10 2 72, তারপর হচ্ছে 2 গুণিত কত যাবে 4 3 দুগুণে 6 36 দুগুণে 72, তারপর হচ্ছে তোমার 36 দুগুণে 72 হলো, এবার 3 দিয়ে যাবে, 7 আর 2 হচ্ছে তোমার 9, হ্যাঁ 3 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে তোমার 3 দুগুণে 6 আর 3 4 12, 3 24 72,
আমরা তাহলে এভাবে এদিকে রাগটা করে নিব। রাগ করে নিয়ে শুধু আমরা গুণনীয়কগুলো লিখবো। গুণনীয়কগুলো আমরা কিভাবে লিখবো? গুণনীয়কগুলো আমরা এই যে ইউ আকৃতিতে লিখবো। ইউ আকৃতিতে লিখবো। তাহলে এখানে গুণনীয়ক কি কি আছে দেখো, 1, তারপর হচ্ছে 2, 4, 7, 14, তারপর হচ্ছে 28। এখন হচ্ছে 48। 48 এর গুণনীয়ক। 48 এর গুণনীয়ক কি কি? 48 এর গুণনীয়ক, কারণ আমরা কেন এটা করব, যে গুণনীয়কগুলো আমরা লিখবো এখানে, এটা তো আমরা মুখস্থ রাখতে পারবো না বা মুখস্থ রাখতে পারবে না, এই জন্য আমরা এখানে পাশে রাগটা করে নিব। তাহলে 48 এর গুণনীয়ক কি কি? যেহেতু আমি বলে দিয়েছি ইউ আকৃতিতে লিখবো, তাহলে এটা এই গুণনীয়কগুলো আমরা ইউ আকৃতিতে লিখবো। তাহলে 1, তারপর হচ্ছে তোমার 2, 3, 4, 6, 8, 12, 16, 24, 48। ঠিক আছে, এবার হচ্ছে তোমার 72। 72 এর গুণনীয়ক। 72 এর গুণনীয়ক কি কি? 72 এর গুণনীয়ক হচ্ছে 1, 2, 3, 4, 6, 8, 9, 12, 18, 24, 36, 72। এখন দেখো, এই যে আমরা গুণনীয়কগুলো লিখলাম, গুণনীয়কটা আসলে কি? গুণনীয়ক আমরা আসলে কি? গুণনীয়কের অপর নাম কিন্তু আরেকটা নাম উৎপাদক আছে। গুণনীয়কের আরেক নাম উৎপাদক। আবার গুণনীয়ককে ভাজকও বলা হয়। গুণনীয়ককে ভাজকও বলা হয় কেন? দেখো, যে গুণনীয়ক হচ্ছে এই যে 28 এর গুণনীয়ক, মানে 28 এর মধ্যে এই সংখ্যাগুলো যায়, মানে ভাগ যায়। 28 এর মধ্যে এই সংখ্যাগুলো ভাগ যায়, মানে এই সংখ্যাগুলো দ্বারা 28 কে নিঃশেষে বিভাজ্য করা যাবে। এই জন্য এই সংখ্যাগুলো হচ্ছে 28 এর গুণনীয়ক। মানে 28 কে যে সকল সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যাবে বা নিঃশেষে ভাগ করা যাবে, সেই সকল সংখ্যাগুলো হচ্ছে 28 এর গুণনীয়ক। বুঝতে পেরেছো? তাহলে দেখো, এই যে এজন্যই বলা যাচ্ছে যে গুণনীয়ককে ভাজকও বলা হয়, কারণ এটা হচ্ছে ভাজক, এটা হচ্ছে ভাজ্য। তাহলে গুণনীয়ককে উৎপাদকও বলা হয়, আবার ভাজকও বলা হয়। তাহলে যে সকল সংখ্যাগুলো দ্বারা 28 কে নিঃশেষে বিভাজ্য করা যাচ্ছে, নিঃশেষে ভাগ করা যাচ্ছে, সেই সংখ্যাগুলো 28 এর গুণনীয়ক। তাহলে সেম ভাবে 48 এর এখন আমরা গুণনীয়ক বের করে নিয়েছি। এখন আমাদের কি করতে হবে? সাধারণ গুণনীয়ক বের করতে হবে, কারণ গসাগুর কি? গতে হচ্ছে গুণনীয়ক, গতে গুণনীয়ক, সাথে সাধারণ, তারপরে হচ্ছে গসাগু নির্ণয় করা যাবে। আমাদের তিনটি ধাপে এটা বের করতে হয়। তাহলে আমরা গুণনীয়ক বের করেছি, এখন আমরা লিখবো যে অতএব 28, 48, 72 এর সাধারণ গুণনীয়ক। 28, 48, 72 এর সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়ক বলতে আমরা বুঝি যে গুণনীয়কগুলো তিনটার মধ্যেই আছে, যে গুণনীয়কগুলো সবগুলো সংখ্যার মধ্যে আছে। যেমন এখানে দেখো, এই যে 1 কিন্তু সবগুলো সংখ্যার মধ্যে আছে, 28 এর মধ্যেও আছে, 48 এর মধ্যেও আছে, 72 এর মধ্যে আছে, সবগুলো সংখ্যার মধ্যে কিন্তু অবশ্যই 1 দিয়ে ভাগ যাবে। এর জন্য প্রথমে আমরা লিখবো 1। তারপরে দেখো, এই যে 2 এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, তাহলে আমরা এখানে 2 লিখতে পারবো। তারপরে দেখো এখানে 4 আছে, এখানেও 4 আছে, এখানেও 4 আছে, কিন্তু 3 এ দুটোতে আছে, কিন্তু উপরে 3 নেই, তাহলে আমরা 4 লিখতে পারবো। 4 হচ্ছে আরেকটা সাধারণ গুণনীয়ক। তারপরে দেখো, এখানে 7 আছে, কিন্তু এখানে 7 নেই। আবার এখানে 4 আছে, না 6 আছে, কিন্তু এখানে 6 নেই। 12 আর কোন গুণনীয়কের কিন্তু মিল নেই। তাহলে আমাদের সাধারণ গুণনীয়ক কোনটা পেলাম আমরা? 1, 2 এবং 4। 1, 2 এবং 4। এখন আমরা গসাগু কিভাবে নির্ণয় করব? এখানে গসাগু কাকে বলে বলেছিলাম যে সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে
সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড় গুণনীয়ককে কি বলে? গসাগু বলে। তাহলে এখানে গসাগু বড় হচ্ছে আমার 4, তাহলে এখানে গসাগু হচ্ছে আমার 4। তাহলে অতএব নির্ণেয় গসাগু 4, এটাই হচ্ছে আমার উত্তর। আরেকবার আমি তোমাদের বলে দিই, গসাগু মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গসাগুর পূর্ণরূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গুণনীয়কের অপর নাম কিন্তু উৎপাদক। গুণনীয়কের অপর নাম উৎপাদক। গুণনীয়কগুলো আমাদের এভাবে বের করতে হয়। গুণনীয়ক হচ্ছে যেমন 28 এর গুণনীয়ক আমরা বের করেছি 1 2 4 7 14 28। 1 2 4 7 14 28 এই সংখ্যাগুলো দ্বারা 28 কে নিঃশেষে ভাগ করা যায়। এই জন্য এই সংখ্যাগুলো হচ্ছে 28 এর গুণনীয়ক। তাহলে প্রথমত আমাদের কি করতে হবে? গুণনীয়ক বের করতে হবে। গুণনীয়ক বের করার পর যে সকল সংখ্যাগুলোর একসাথে গসাগু করতে বলবে সে সকল সংখ্যাগুলোর আমাদের গুণনীয়ক বের করে নিতে হবে। গুণনীয়ক বের করার পর আমাদের কি করতে হবে? সাধারণ গুণনীয়ক বের করতে হবে। গুণনীয়ক বের করার পর সাধারণ গুণনীয়ক বের করতে হবে, তারপরে তখন আমাদের গসাগু নির্ণয় করতে হবে। আর সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটিকে গসাগু বলে, বা সবচেয়ে বড় গুণনীয়ককে গসাগু বলে। তা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করে দেখাবো। এক নাম্বার পদ্ধতি, 1 নাম্বার প্রক্রিয়াটা আমাদের সম্পূর্ণ হলো। এবার আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করে দেখাবো। এবার দেখো আমি কিন্তু মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয়টা লিখে নিয়েছি, কারণ বারবার লিখতে সমস্যা হচ্ছে, ভিডিওটা আমার বড় হয়ে যায়, এজন্য আগে লিখে নিয়েছি যেন তোমাদের বোঝাতে সুবিধা হয়। এখানে 28 48 72 কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই, বা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে পাই, যেটা লিখবা সেটাই কিন্তু হবে। তারপরে দেখো আমি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করেছি। মৌলিক উৎপাদকে বিশ্লেষণ মানে তোমার হচ্ছে মৌলিক সংখ্যা দিয়েই ভাগ দিতে হবে। যখন লাস্টে মৌলিক সংখ্যা পেয়ে যাবা তখন ভাগটা বন্ধ করে দিতে হবে, ভাগ করা বন্ধ করে দিতে হবে। তাহলে 28 এর মৌলিক উৎপাদক দ্বারা ভাগ করেছি, 48 কে মৌলিক উৎপাদক দ্বারা ভাগ করেছি, এবং 72 কে মৌলিক উৎপাদক দ্বারা ভাগ করেছি। তারপরে দেখো কি করতে হবে, আমি এরপরে গুণনীয়কগুলো লিখে নিয়েছি, মৌলিক গুণনীয়কগুলো লিখে নিয়েছি। এখন দেখো এই যে এইটুকু তোমাদের যে পরীক্ষার খাতায় করতেই হবে, এর কোনো ধরাবাঁধা নিয়ম নাই। মূল অঙ্ক হচ্ছে এখান থেকে শুরু, এটুকু তুমি রাফেও করতে পারবা। এই যে আমি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে যেটা দেখাচ্ছি এটা তুমি রাফেও করতে পারবা, কিন্তু যদি তুমি খাতায় করো তাহলে ভালো দেখায়, এজন্য খাতায় করে নিবা। আর যদি নাও করতে চাও তারপরেও কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছো? এখন দেখো যে মৌলিক উৎপাদকে এটাও কিন্তু আমাদের 3 ভাবে আমাদের কি করতে হবে, মানে গসাগুটা নির্ণয় করতে হবে। প্রথমত কি করতে হবে, আমাদের মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তারপরে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করার পর আমাদের সাধারণ মৌলিক উৎপাদক বের করতে হবে। সাধারণ মৌলিক উৎপাদক আমরা কিভাবে বের করব? যদি কোনো সংখ্যা একাধিকবার থাকে তাহলে যেখানে দেখবা যে সেই সংখ্যাটা সবচাইতে কম আছে, সবচেয়ে কম বার ভাগ গিয়েছে, যে সংখ্যা দ্বারা সবচেয়ে কম আছে, যে সংখ্যাটা সবচাইতে কম আছে সেই সংখ্যাটাকে আমরা আগে নিব। যেমন এখানে দেখো এই যে এখানে 2 এখানে কয়বার আছে? এখানে কিন্তু 2 বার আছে। 28 এর মৌলিক উৎপাদকের মধ্যে 2 কিন্তু 2 বার আছে, কিন্তু এখানে দেখো কয়বার আছে? 4 বার আছে। এখানে আছে 3 বার। তাহলে এজন্য আমরা এখানে এটাকে নিব, এজন্য আমরা এই সংখ্যাটাকে নিব। তাহলে আমরা এই সংখ্যাটা 2 নিয়ে নিলাম। এখন কেন নিব, কেন ওটা নিলাম, কেন 4টা নিলাম না, কেন 3টা নিলাম না, তাই না? এখন দেখো এর কিন্তু এখানে 2 বার আছে, এখানেও 2 বার আছে, এখানেও 2 বার আছে, 2, তাই কি না? এখন দেখো এখানে কিন্তু আরো এক্সট্রা 2 বার আছে, কিন্তু এখানে কি 2 বার আছে? নাই।
আবার এখানে আছে, এখানেও নাই, এখানে আছে একবার। যদি এখানে একটা করে যদি আমি নিতাম তাহলে এখানে অবশ্যই থাকা লাগতো, কিন্তু এখানে নাই। এই জন্য আমাকে কি করতে হবে, এই জন্যই তোমাদের বলছি যে যেটা সর্বনিম্ন বার আছে, যেখানে যেখানে ওই সংখ্যাটা সর্বনিম্ন বার আছে সেই সংখ্যাটাই আমরা নিব। তাহলে এখানে আমার 2 এবং 2 দুইবার আছে, এজন্য আমি 2 বার 2 নিয়েছি। এখানে আমি গুণে বসালাম না। কেন গুণে বসালাম না? কারণ এটা হচ্ছে আমার সাধারণ মৌলিক উৎপাদক, এটা আমার উৎপাদক, সাধারণ মৌলিক উৎপাদক বা সাধারণ মৌলিক গুণনীয়ক, যেটা লিখবা সেটাই হবে। এখন গসাগু যখন নির্ণয় করব তখন আমার হবে মৌলিক গুণনীয়কগুলোর গুণফল, মৌলিক গুণনীয়কগুলোর গুণফল। যেমন এই যে 4, এই 4 হচ্ছে আমার মৌলিক গুণনীয়কগুলোর গুণফল, গুণ করে যেটা পেয়েছি সেটাই হবে আমার গসাগু। বুঝতে পেরেছো? তাহলে আমাদের প্রথমত কাজ কি? আমাদের প্রথমত কাজ হচ্ছে যে সংখ্যাগুলোর গসাগু নির্ণয় করতে বলবে সেই সংখ্যাগুলোকে আমাকে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করতে হবে বা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে আমরা অবশ্যই জানি, কারণ মৌলিক সংখ্যা দ্বারা ভাগ দিতে হবে। মৌলিক সংখ্যা দ্বারা ভাগ দেওয়াকে বলা হয় যে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ। তাহলে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করার পর, মৌলিক উৎপাদকে যখন বিশ্লেষণ করা হয়ে যাবে তখন আমাদের সাধারণ মৌলিক উৎপাদক বের করতে হবে, সাধারণ মৌলিক উৎপাদক বের করতে হবে। এখান থেকে সাধারণ মৌলিক উৎপাদক, যদি আমার কোনো মৌলিক সংখ্যাটা একাধিকবার হয়, যদি একাধিকবার ভাগ যায়, তাহলে যেখানে সর্বনিম্ন আছে, সর্বনিম্ন বার আছে সেই সংখ্যাটা আমি নেব। তাহলে দেখো, এই জন্য আমার যে 28-এর মধ্যে 2 আছে সর্বনিম্ন বার 2 বার, এজন্য আমরা এখান থেকে 2 নিয়েছি 2 বার। তারপরে আমাদের কি করতে হবে? তারপরে আমাদের গসাগু নির্ণয় করতে হবে, কিন্তু আমরা এখানে কিন্তু গুণ চিহ্ন বসাবো না। এটা কেন বসাবো না? কারণ এখানে এটা হচ্ছে আমার সাধারণ মৌলিক উৎপাদক। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপর আমি আবারও বলছি, দেখো আমাদের শুরুতেই কি করতে হবে, শুরুতেই আমাদের যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলোকে মৌলিক উৎপাদকে বা মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করতে হবে। তাহলে দেখো, এভাবে আমরা সবাই, তোমরা অবশ্যই মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করতে জানো, কারণ মৌলিক সংখ্যা দ্বারা ভাগ দিতে হবে। মৌলিক সংখ্যা দ্বারা ভাগ দেওয়াকে বলা হচ্ছে মৌলিক গুণনীয়কে বা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করা। তারপর দেখো, এখানে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করার পর কি করতে হবে? সাধারণ মৌলিক উৎপাদক নির্ণয় করতে হবে। সাধারণ মৌলিক উৎপাদক আমরা কিভাবে নির্ণয় করব? যে সংখ্যাটা সবগুলোর মধ্যে ভাগ যায়, যে যদি একই সংখ্যা দ্বারা একাধিকবার ভাগ যায়, যেমন এখানে দেখো 2 কিন্তু একাধিকবার ভাগ গিয়েছে। তো যে সংখ্যা দ্বারা একাধিকবার ভাগ যাবে, যেখানে সর্বনিম্ন বার থাকবে, সে ওই সংখ্যাটা যার মধ্যে সর্বনিম্ন বার থাকবে সেই সংখ্যাটাই আমরা এখানে মৌলিক সাধারণ গুণনীয়কে নিব। যেমন এখানে 2 বার পেয়েছি আমরা এখানে, এজন্য 2কে আমরা নিয়েছি। এখন এখানে আমরা কেন গুণ দিলাম না? কারণ এটা হচ্ছে তোমার সাধারণ মৌলিক উৎপাদক বা সাধারণ মৌলিক গুণনীয়ক, এজন্য এখানে আমি গুণ দিতে পাবো না। যখন আমরা গসাগু নির্ণয় করব তখন আমরা গুণ দিয়ে নির্ণয় করব, কারণ গসাগুটা হচ্ছে তোমার সাধারণ মৌলিক গুণনীয়কগুলোর গুণফল, সাধারণ মৌলিক গুণনীয়কগুলোর গুণফলটাই হচ্ছে তোমার গসাগু। এই জন্য আমার এখানে গসাগু হয়েছে 4। আমরা যখন গুণনীয়কের সাহায্যে গুণফল নির্ণয় করেছি তখনও উত্তর 4, মানে গসাগু 4 হয়েছে। এখন মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করলাম, তারপরে তোমার গসাগু কি হলো? 4 হলো। এবার আমার একটা প্রক্রিয়া আছে, সেটা হচ্ছে ভাগ প্রক্রিয়া। ভাগ প্রক্রিয়াটা তোমাদের দেখালেই গসাগুটা সম্পূর্ণ হয়ে গেল। আচ্ছা, এবার দেখো আমরা ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয়টা লিখে নিয়েছি। এখানে আমাদের ওই একই সংখ্যা দ্বারা, কিন্তু আমি যেটা তোমাদের প্রথম থেকে বোঝাচ্ছি 28, 48 এবং 72, ওই একই সংখ্যা দ্বারা এবার আমরা ভাগ প্রক্রিয়ায় কিভাবে গসাগু নির্ণয় করতে হয় সেটা তোমাদের দেখাবো। এখানে যদি তোমার একাধিক সংখ্যা থাকে, একাধিক তো থাকতেই হবে, মানে 2 এর বেশি যদি সংখ্যা থাকে, যদি দুটি সংখ্যার বেশি সংখ্যা থাকে, তাহলে আমরা যে কোনো দুটি সংখ্যাকে আগে প্রথমে ভাগ করব, যে কোনো দুটি সংখ্যাকে প্রথমে ভাগ করবো। এটা তোমার ইচ্ছা মতো তুমি করতে পারবা। এখন এখানে আমার আছে 28, 48, 72। আমি আগে যদি 28 এবং 48কে ভাগ করি তাও হবে। যদি আমি আগে
48 এবং 72কে ভাগ করি তাও হবে। কারণ এটা তোমাদের ইচ্ছা মতো তোমরা ভাগ করতে পারবা, যে কোনো দুটো সংখ্যাকে আগে ভাগ করতে হবে। ভাগ করার পর ভাগ ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত ভাগশেষ শূন্য না হবে। যতক্ষণ পর্যন্ত ভাগশেষ শূন্য না হবে ততক্ষণ পর্যন্ত ভাগ করতেই থাকবে। ভাগ করতে করতে যখন লাস্টে শূন্য পেয়ে যাবে ভাগশেষ শূন্য পাওয়ার সময় যে ভাজকটা থাকবে, যে ভাজক পাওয়া যাবে সেই ভাজককে দ্বারা তখন পরের বাকি সংখ্যা যেটা থাকবে সেটাকে আবার ভাগ দিতে হবে। ভাগ দেওয়ার পর যদি আমরা শূন্য পেয়ে যাই তাহলে শেষ ভাজকটাই হবে আমাদের গসাগু। শেষ ভাজক হবে আমাদের গসাগু। আরেকটা জিনিস আমি তোমাদের প্রথমেই বলেছিলাম যে ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয় সব থেকে সহজ এবং মজার। দেখো তোমরা দেখেই বুঝতে পারছো যে বোর্ড কেমন ফাঁকা, অল্প একটু লেখা আছে। তাহলে এই পদ্ধতিটা হচ্ছে সবচাইতে সহজ এবং দ্রুত বের করা যায় এবং তাড়াতাড়ি গসাগু নির্ণয় করা যায়। এখন দেখো আমি তাহলে প্রথমেই 48 এবং 28কে ভাগ করব। ভাগ করতে গেলে আমরা কি করি, ছোটটাকে ভাজক বানাই এবং বড়টা ভাজ্য। ছোটটা হচ্ছে ভাজক এবং বড়টা ভাজ্য। এজন্য আমি 28কে 48 দিয়ে ভাগ দিলাম। তাহলে 28কে 28 নামটা কত, ভাগশেষ। ভাগশেষ হচ্ছে তোমার 20। এখন এই 20 কে আবার ভাজক বানাতে হবে, এই 20 কে ভাজক বানাতে হবে এবং এই 28 চলে আসবে তোমার আবার ভাজ্যে। আবার হলো কি 20 20, ভাগশেষ থাকলো কত 8। এই 8 এখন আবার ভাজক হয়ে যাবে। আর এই যে এই 20 কে আবার নিয়ে চলে আসতে হবে তোমার ভাজ্যে। তাহলে 8 দুগুণী 16, পেলাম কত 4। তাহলে 4 আবার ভাজক হলো। আর এই যে এই 8, এই 8কে আবার আমার ভাজ্যে বসাতে হবে। দিয়ে 4 দুগুণী 8, এখন আমি ভাগশেষ 0 পেয়ে গেছি। তার মানে আমার ভাগটা বন্ধ করে দেবো, আর ভাগ হবে না। তাহলে আমি এই যে শেষ ভাজক আমি বলেছিলাম, শেষ ভাজক আমার কত, এখানে শেষ ভাজক হচ্ছে আমার 4। তাহলে এই 4 দ্বারা আমি এই 72কে নিঃশেষ বিভাজ্য করব। তাহলে 72কে যখন আমি ভাগ দিলাম তখন কি হলো, 4 1 4 নামলো 3, এই যে 2 আছে 2 নেমে গেল, 4 7 না 4 8 32, ভাগশেষ হচ্ছে 0। তার মানে আমার শেষ ভাজক হচ্ছে 4, আর এই 4ই হচ্ছে আমার গসাগু। আমি তোমাদের বলেছি যে যদি শেষ ভাজক যে সংখ্যাটা থাকবে সে সংখ্যাটাই আমাদের গসাগু হবে। তাহলে আবারও এটা বলছি, দেখো যদি আমার 2 এর বেশি সংখ্যা থাকে, দুটো সংখ্যা থাকলে তার এই ভাগটা দেওয়ার কোনো প্রশ্নই আসতো না, এটা আমাদের আর করতেই হতো না। যদি আরো বেশি সংখ্যা থাকতো তাহলে আরেকটা এই 4 দ্বারা আরেকটা সংখ্যাকে আমার ভাগ দিতে হতো। এখানে আমার যেহেতু 3টে সংখ্যা আছে তাহলে আমি আমার পছন্দ মতো যে কোনো দুটো সংখ্যাকে আমি ভাগ দিতে পারবো। যে কোনো দুটো সংখ্যাকে প্রথমে আমি ভাগ করতে পারবো। তুমি যদি এটাকে করো তাও হবে, আবার এই দুটো সংখ্যাকে করো তাও হবে। আমি 28 এবং 48কে প্রথমে ভাগ দিয়েছি। এই ভাগ করার নিয়মটা আমি তোমাদের আরেকবার দেখাচ্ছি, এটা মুছে দিতে হবে, তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এখানে যে 28 যেহেতু ছোট, 28 হচ্ছে তোমার ভাজক, 48 হচ্ছে ভাজ্য। তো 28 এর সাথে 48 কয়বার ভাগ যায়, একবার ভাগ যায়। 28 কে 28, তার নামটা কত 20। এই যে 20 ভাগশেষ যেটা পাবো, ভাগশেষকে তখন আমাদের কি বানাতে হবে, ভাজক বানাতে হবে। ভাগশেষ হয়ে যাবে নতুন ভাজক, আর আগের ভাজক যেটা থাকবে সেটা আবার ভাজ্যে বসাতে হবে। তাহলে ভাজ্যে বসালাম আমি 28, তাহলে আবার 20 কে 20, তার নামটা কত 8। 8 হচ্ছে ভাগশেষ, তার মানে 8 আবার আমার নতুন ভাজক, আর এই 20 তখন আবার ভাজ্যে বসবে। আবার 8 দুগুণে 16, ভাগশেষ পেলাম কত 4। 4 হলো আমার ভাজক, আর এই 8 তখন আবার হবে আমার ভাজ্য। দিয়ে 4 দুগুণে 8, তাহলে আমার এখানে শেষ ভাজক পেলাম 4। এই 4 দ্বারা এখন আমার এই 72কে ভাগ করতে হবে। 4 দ্বারা আমি এখানে 72কে ভাগ করে নিঃশেষ বিভাজ্য হয়ে গেছে। এজন্য আমার শেষ ভাজক থেকে গেছে 4। তাহলে শেষ ভাজক যেটা থাকবে সেটাই হবে আমার গসাগু। তাহলে দেখো 3টা পদ্ধতিতে আমরা আজকে গসাগু নির্ণয় করলাম। এক হচ্ছে গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয়, মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয়, ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয়। এই 3টা প্রক্রিয়াতে গসাগু নির্ণয়ের ক্ষেত্রেও কিন্তু আমার একই উত্তর এসেছে। এই যে উত্তর মানে মানের কোনো পরিবর্তন হয়নি, উত্তর সবসময় আমাদের গসাগু 4 বের হয়েছে। তাহলে আমরা এই 3 পদ্ধতির মাধ্যমে গসাগু নির্ণয় করতে শিখলাম আজকে।
এবার আমাদের লসাগু নির্ণয় করতে হবে। এই তিনটা প্রক্রিয়ার মাধ্যমে আমি আবার তোমাদের লসাগু নির্ণয় করা দেখাবো। কিন্তু আজকের মতো এ পর্যন্তই। পরের ভিডিওতে তোমাদের আমি লসাগু নির্ণয় করাটা শেখাবো, তারপরে আমরা ভিতরের অঙ্কগুলো সমাধান করব। তো এ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার চ্যানেলের সঙ্গেই থাকো এবং নতুন নতুন ভিডিও উপভোগ করার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফিজ।